হ্যাঁ, বিয়ে। তুই তো শিফাকে মেসেজ করে বলেছিস সম্পর্ক শেষ, তাই বিয়ে দিয়ে দিচ্ছে। সমস্যা নেই, ছেলে ভালো একটা কোম্পানিতে কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই সময় মতো চলে আসবে। অন্তু অবাক চোখে তাকিয়ে থাকে আয়ানের যাওয়ার দিকে। সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এদিকে আজ পুরো বাড়ি আয়ান খুব সুন্দর করে সাজিয়েছে। অফিস থেকে এসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। হঠাৎ কাজের মধ্যে আয়ানের ফোন বেজে উঠল। দেখে সিহাব কল করেছে। সিহাবের কল ধরতেই ওপাশ থেকে সিহাব কিছু বললেই আয়ান গম্ভীর স্বরে বলে। কোন হাসপাতাল? সিহাব কাঙ্ক্ষিত ঠিকানাটি বললেই আয়ান সব কাজ ছেড়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। কোনো মতে হসপিটালে গিয়ে পৌঁছায়। আয়ানকে দেখে সিহাব আয়ানের কাছে আসে। আয়ান শক্ত কণ্ঠে বলে, আমি তোরে বলেছিলাম না উপরে নজর রাখতে? আর কি করে এটা হলো, সব ডিটেলস বল। আর এখন কোথায় ও? সিহাব দেখল আয়ান রেগে আছে, তাই ধীরে সুস্থে উত্তর দেয়। আসলে স্যার, আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তখনই অন্তু বাইক নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। আর রাস্তায় কিভাবে অ্যাক্সিডেন্ট করে, অতটা লাগেনি, মোটামুটি সুস্থ আছে, মাথায় আর হাতে হালকা চোট পেয়েছে, এখন 102 নম্বর কেবিনে আছে। আয়ান সিহাবের কথা শুনে বড় বড় পা ফেলে এগুলো 102 নম্বর কেবিনের দিকে। গিয়ে দেখে অন্তু শুয়ে আছে, মাথায় হাটে ব্যান্ডেজ করা। আয়ান গিয়ে অন্তু শোয়া অবস্থায় কলার চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এমন একটা কাজ করার? অন্তু নিশ্চুপ। আয়ান আবার তেজি কণ্ঠে বলে, বল। হয়তো যদি ভালোবাসা ছিল, তাহলে কেন ওর সামনে বুক উঁচু করে বলতে পারলি না যে আমি শিফাকে ভালোবাসি? কেন ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলি না? কেন ওর সাথে সম্পর্ক শেষ করলি? আমাকে তোকে মেরে ফেলতাম? আর যদি মেরেও ফেলতাম, তাহলে কেন নিজের ভালোবাসার জন্য নিজের জান কোরবান করতে পারতিস না? এ কেমন ভালোবাসা দেখালি, যে মেয়ে তোকে ছাড়া কোনো মুহূর্তে কল্পনা করতে পারলো না, তার সাথে কি করে এক মুহূর্তের মধ্যে সম্পর্ক শেষ করে দিতে পারলি? বল, উত্তর দে। অন্তু আয়ানের কথা শুনে মাথা নামিয়ে নেয়। নীরবে চোখের পানি ফেলে। অন্তুর মুখে কোনো উত্তর না পেয়ে আয়ান বলে, 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি আসবে। যেহেতু শিফার সঙ্গে তুই নিজ ইচ্ছাকৃতভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সম্পর্ক শেষ করতে পারলি, তাহলে আশা করি তার বিয়েতে উপস্থিত হতে তোর কোনো দ্বিধা হবে না। আর এবার পালানোর উপায় নেই। বলে সিহাবকে উদ্দেশ্য করে বলে, ঠিকভাবে রেডি করি, হসপিটাল থেকে রিলিজ নিয়ে সময়ের মধ্যে নিয়ে আয়। আর বেশি টাইম নেই, কাজে যায় হয়তো চলে এসছে। এদিকে শেহরি সিফাকে রেডি করিয়ে কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দিয়েছে। সিফা পাথরের ন্যায় বসে আছে, না চোখ দিয়ে পানিও পড়ছে না। সে শুধু ভেবে যাচ্ছে যে কিভাবে অন্তু সম্পর্কটা শেষ করতে পারল। কিছুক্ষণ পর আয়ান বাড়ি ফিরে শেহরিসের কাছে গিয়ে তাকে রুমে নিয়ে যায়। তারপর অন্তুর অবস্থা সম্পর্কে সব ঘটনা খুলে বলে। এটা শুনে শেহরিস বলে, আমরা যা করতে যাচ্ছি ঠিক হচ্ছে তো? আমার না ভয় করছে, যদি কিছু অঘটন ঘটে। শেহরিসের কথা শুনে আয়ান মুচকে আসে, বলে, ভালোবাসাতে সবকিছুই জায়েজ। আর টেনশন নিও না, কোনো সমস্যা হবে না। তুমি শিফার কাছে যাও, ওর খেয়াল রাখার দায়িত্ব তোমার আপাতত। কখন কি করে বসে ঠিক নেই, বাকি সব আমি সামলিয়ে নেব। আয়ান কিছু বলতে যাবে তখনই শুনতে পেল বরের বাড়ি থেকে লোক এসে গিয়েছে। তাই আয়ান আর কথা না বাড়িয়ে তাদের আপ্যায়নে চলে যায়। কিছুক্ষণ পর সিহাব অন্তুকে নিয়ে উপস্থিত হয়। অন্তুর পরনে একটা হালকা গোলাপি রঙের সাদামাটা পাঞ্জাবি। রীতিমতো জোর জবরদস্তি করে তাকে পরানো হয়েছে এবং আয়ানের কথায় বাধ্য হয়ে তাকে এখানে সিহাব নিয়ে এসেছে। সিহাব অন্তুকে সিফার স্টেজের সামনে দাঁড় করায়। অন্তু সিফাকে এক নজরে দেখে যাচ্ছে। পরনে তার হালকা গোলাপি রঙের উপর গোল্ডেন কালারের কাজ করা একটি সুন্দর লেহেঙ্গা। সিফা ভিনদেশি হলেও লেহেঙ্গাতে তাকে অপরূপ সুন্দরী দেখাচ্ছে। অন্তু এক দৃষ্টিতে সিফার দিকে তাকিয়ে রইল। নীরবে কিছু ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ দিয়ে। সে আর এখানে এক মুহূর্তের জন্য দাঁড়ানোর ক্ষমতা পাচ্ছে না। মনে হচ্ছে পায়ের তলা দিয়ে মাটি সরে যাবে। সে ভাবছে আজ সিফার পাশে তার বসার কথা ছিল, কিন্তু তখনই তার ভাবনার মাঝে আয়ান তার কাঁধে হাত রাখে, বলে, কি কি ভাবছিস? অমনভাবে দেখে কি লাভ হলো? ভালো তো বাসলি, কিন্তু সাহস দেখাতে পারলি না। সাহস দেখালে শিফার পাশে তুই হতিস। দেখছিস আমার বোনটাকে কি হাল করেছিস? মাথা তুলে পর্যন্ত তাকাচ্ছে না, নীরবে তোর জন্য অস্ত্র বিসর্জন দিচ্ছে। অন্তু হতাশভাবে তাকিয়ে আয়ানের কথা শুনছিল।
হঠাৎ সে আয়ানের হাতে পায়ে পড়ার মতন অবস্থা করে কান্না মিশ্রিত স্বরে বলে, প্লিজ স্যার প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আসলে আমার আপনাকে বলার মতো সাহস ছিল না। অন্তুর কথার মাঝে আয়ান বলে, হ্যাঁ, ছেলে হয়ে কাঁদিস, লজ্জা করে না? হয়তো দেখা যাবে তোদের বাচ্চা হওয়ার পর তোর বউকে সামলাবে না বাচ্চা। হঠাৎ আয়ানের এমন কথায় অন্তু থতমত খেল, আর পাশে থাকা সিহাব জোরে জোরে হেসে দিল। সিহাবের হাসি শুনে আয়ান ওর দিকে তাকিয়ে চোখ পাকালো। সিহাব মুখে আঙুল দিয়ে এখনো মুচকি মুচকি হেসে যাচ্ছে। আয়ান অন্তুকে বলল, সব বরযাত্রী চলে এসেছে, শুধু বড়র অপেক্ষা সবাই করছিল। কাজে ও রেডি, চল এবার মুখ ঠিক কর, নয়তো সবাই বলবে কাঁথুনে জামাই। কথাটা বলে আয়ান আর সিহাব দুজনেই হো হো করে হেসে উঠল। অন্তু বোকার ন্যায় একবার আয়ান আর একবার সিহাবের দিকে তাকাচ্ছে। আয়ান বলে, চল, অনেক বাপর বেড়েছে, আমরা দুজনে কিভাবে কি করে তোকে শাস্তি দেওয়া যায়। চল চল, এখনো তাকিয়েছিস? এবার তাহলে অন্য জামাই নিয়ে আসতে হবে, দেরি করলে। আয়ানের কথাটা বলা শেষ হতেই অন্তু গিয়ে সিফার পাশে বসে পড়ল। সিফা মাথা হেট করে বসে আছে, আর চোখে দেখলো শুধু যে তার পাশে একজন বসেছে। পরক্ষণে আয়ান বলে উঠল, কাজী সাহেব, বিয়ে পড়ান। শিহুরিশ গিয়ে আয়ানের পাশে দাঁড়ায়। আয়ান বলে, প্ল্যান সাকসেসফুল চান। শিহুরিশ মৃদু হেসে আয়ানের হাত জড়িয়ে দাঁড়িয়ে থাকলো। আয়ানের কথা শুনে শিফা বুঝতে পারল যে তার পাশে যে রয়েছে সে আর কেউ নয়, কিছুক্ষণের মধ্যে হতে চলা তার স্বামী। কিন্তু সিফার একবারের জন্য ইচ্ছে হলো না তার মুখের দিকে তাকাতে। সিফা এখনও নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। কাজী সাহেব যখন বিয়ে পড়ানো শুরু করে তখন অন্তুর নাম শুনে সিফা অবাক হয়ে মাথা তুলে পাশে চেয়ে দেখে তার পাশে আর কেউ না, স্বয়ং অন্তু বসে আছে, আর অন্তুর সাথে তার বিয়ে হচ্ছে। সিফা চোখ ঘুরিয়ে আয়ানের দিকে চায়। আয়ান তা দেখে হাসে, সাথে শিহরিশও। অন্তুকে কবুল বলার পর যখন সিফাকে কবুল বলতে বলে তখন এক নিঃশ্বাসে সে কবুল বলে ফেলে। সকলে আলহামদুলিল্লাহ বলে ওঠে। অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হয় এবং পূর্ণতা পায় আরও একটি ভালোবাসার। বিদায়ের সময় অন্তু আয়ানের কাছে গেলে আয়ান বলে, তোর সাথে আমার কোনো কথা নেই, আমি শুধু আমার বোনের কথা ভেবে তোর সাথে আমার বোনের বিয়ে দিয়েছে। আজ কয়দিন ধরে আমি আর শিহা প্ল্যান করেছে কিভাবে কি করা যায়, আর তোর মা বাবাকে বলা, তাদের সব প্ল্যানটা বোঝানো, তোদের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করা। আর কত কি, আমার কোনো ইচ্ছে ছিল না তোর সাথে আমার বোনের বিয়ে দেওয়ার। এদিকে সিফা জেনির গলা জড়িয়ে কাঁদতে থাকে। তারপর সেহরিশ এবং আয়ানের কাছ থেকে বিদায় নেয়। অন্তু বিদায় নেওয়ার সময় আয়ানকে বলে, এবার আপনাকে ভয় করব না, যাও বা ভয় করতাম, এখন তো আপনি আমার শালা লাগেন, আপনার উচিত আমাকে ভয় করা। অন্তুর কথাটা শুনে আয়ান বলে, উফ, শালা মাই ফুড, আমার বোনকে যদি কোনোদিন কষ্ট দিয়েছিস তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাথায় রাখিস। আর যা, এখন 2 সপ্তাহ অফিস আসতে হবে না, দয়া করে ছুটি দিলাম, খেয়াল রাখিস আমার বোনের। অন্তু আর সিফার বিয়ের পর কেটে যায় কিছুদিন। সব কিছু আগের মতোই চলছে। ইদানিং শিহরিশের শরীরটা ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে বমি, মাথা ব্যথা ইত্যাদি নানান সমস্যা। আয়নের অফিসে কাজের চাপ থাকার কারণে সে খুব রাতে বাড়ি ফেরে এবং সকাল সকাল অফিসে চলে যায়। সকাল সকাল শিহরিশ আয়নকে তার থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আয়ন শিহরিশকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল, যার জন্য সে টের পেল। ঘুম জড়ানো চোখে তাকিয়ে দেখে শিহরিশ দৌড়ে ওয়াশরুমে ঢুকছে। সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে লাফ মেরে উঠে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। গিয়ে দেখে শিহরিশ বেসিনে বমি করছে। আয়ান শিহরিশের কাছে যেতেই শিহরিশ আয়ানের বুকে গা এলিয়ে দেয়। আয়ান শিহরিশকে জড়িয়ে ধরে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার শিউ পাখি, হঠাৎ বমি করলে, শরীর ঠিক আছে? শিহরিশ আয়ানের বুকে মাথা রেখে খুব কষ্ট করে ছোট করে উত্তর দিল, জানি না। আয়ান বুঝল শিহরিশের খুব কষ্ট হচ্ছে, তাই সে শিহরিশের মুখ ধুয়ে ফ্রেশ করে তাকে কোলে উঠিয়ে বিছানায় আধশোয়াভাবে শুইয়ে দিল এবং পিঠে একটা বালিশ দিয়ে পাশে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস শিহরিশের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা খাও। শিহরিশ অল্প পানি খেয়ে আয়ানকে গ্লাসটা ফিরিয়ে দেয়। আয়ান শিহরিশের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলল, ইউ ফিল বেটার শিউ পাখি? শিহরিশ মাথা নাড়ল যে হ্যাঁ,
সে বেটার ফিল করছে। আয়ান শিহরিশকে বলল, বসো, আসছে। বলে সে রুম থেকে বাইরে বের হয়ে মিস জেনিকে ডাকলো। মিস জেনি নিচে থেকে উত্তর দিতেই আয়ান বলল, সেরিসের জন্য হালকা কিছু নাস্তা রেডি করে আমার রুমে দিয়ে যান তো। মিস জেনি ঠিক আছে বলে কিচেনের দিকে চলে যায়। আয়ান তখনই কাকে ফোন করলো। তারপর রুমে ফিরে আসলো, দেখে শিহরিশ চোখ বন্ধ করে আছে। আয়ান গিয়ে শিহরিশের পাশে বসলো। শিহরিশ চোখ খুলে আয়ানের দিকে তাকালো। আয়ান শিহরিশের হাতে ধরে আবারও একটা চুমু খেলো। শিহরিশ আনমনে হাসলো। তখনই আয়ান কি ভেবে বলে, আচ্ছা, এই মাসে তোমার পিরিয়ড হয়েছে? শিহরিশ জানালো। হ্যাঁ, তারপর থেকে আবার বলল, কিছুদিন ধরে এমন হচ্ছে, মাথা ব্যথা, বমি। আমিও এটাই সন্দেহ করেছিলাম, যার জন্য মিস জেনিকে বলেছিলাম প্রেগন্যান্সি কিট নিয়ে এসে টেস্ট করেছিলাম, কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। আয়ান ভ্রু কুঁচকালো। সঙ্গে সঙ্গে শিহরিশের হাত ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে উঠে দাঁড়িয়ে বলল, আজ কয়দিন ধরে এমন হচ্ছে? অবশ্য তুমি আমাকে একবারও জানানো পর্যন্ত মনে করলে না। আয়ানের এমন রেগে যেতে দেখে শিহরিশ বলল, কাম ডাউন। আপনি অযথা রেগে যাচ্ছেন কেন বলুন তো এখানে? আর আমার তেমন কিছু হয়নি। আয়ান শিহরিশের পাশে বসতে বসতে সেই একই রাগী ভাব নিয়ে বলল, কি কাম ডাউন? হ্যাঁ, আর তেমন কিছু হয়নি মানে? আরে আরে, আপনি শুনুন তো কথাটা। কি কথা বলো, শুনছে। আর কোনোদিন যদি এমন কাজ করেছ, আমার থেকে খারাপ আর কি হবে না, দেখে নিও। শিহরিশ মুচকি হেসে বলে, কি হলো বলে? সবই তো দেখেছি, আর কি কিছু দেখানো বাকি আছে আপনার? হুম হুম। আয়ান শিহরিশের ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়, বলে, এই সময় তোমার ফাসলামি বের করছে, দাঁড়াও। বলে শিহরিশের হাত ধরে টানতে নেবে তখনই দরজায় খটখট আওয়াজ হলো। আয়ান শিহরিশকে ছেড়ে উঠে গিয়ে দেখে মিস জেনি খাবার নিয়ে দাঁড়িয়েছে। আয়ান খাবারের ট্রেটা নিয়ে ভেতরে আসে, দেখে শিহরিশ মুসকি মুসকি হাসছে। আয়ান খাবারের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে আবারও শিহরিশের পাশে বসে শিহরিশের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। শিহরিশ চোখ নামিয়ে বলতে শুরু করে, আচ্ছা শোনেন, তাহলে আপনি তো কাজে খুব ব্যস্ত ছিলেন এই কয়েকদিন। সকালে যান আর লেট নাইটে ফেরেন, রাত্রে আপনি বাসায় ফিরে ক্লান্ত থাকেন, তাই জন্য তখন আর আপনাকে এসব কথা জানাতে ইচ্ছে করেনি। আর তেমন কিছু হয়নি, মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আয়ান শিহরিশের কথায় মাথা নামিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসলে সে কয়দিন প্রচুর ব্যস্ত ছিল। পরক্ষণে টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে শিহরিশের সামনে ধরে বলে, আচ্ছা, এই নাও, খেয়ে নাও। আর কোনো অসুবিধা হলে আমাকে নির্দ্বিধায় জানাবে। আমার কাছে সবার আগে তুমি, তারপরে আমার বাকি সব। কথাটা মাথায় রেখো। শিহরিশ মুচকি এসে বলল। খাইয়ে দিন। আয়ানও হাসল। তারপর শিহরিশকে খাইয়ে দিল, সাথে কিছু মেডিসিনও আনালো শিহাবকে দিয়ে। তারপর খাইয়ে দিল। বিকাল হতে চলল প্রায়। আয়ান সারাদিন শিহরিশকে ঘর থেকে বের হতে দেয়নি, তাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। আয়ান সোফায় বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। আজ সে অফিস যেতে পারেনি, যার জন্য কিছু কাজ সে বাড়ি বসে হ্যান্ডেল করছে। হঠাৎই আয়নের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই অন্তু তড়িৎ গতিতে বলল, আপনি কোথায়? জলদি অফিসে আসুন। আয়ান অবাক হলো, বলল, মানে আমি আজকে অফিস যেতে পারবো না, সেরিসের শরীরটা ভালো না। অন্তু শুনল, তারপর বলল, আপনার আসাটা অত্যন্ত জরুরি। প্লিজ যেমনভাবে হোক কিছুক্ষণের জন্য অফিসে আসুন। বিষয়টা কি ক্লিয়ার করে বল। আপনি বুঝতে পারছেন না, আপনি আগে অফিসে আসুন, তারপরে বলছি। আয়ান ফোন কেটে দিল। শিহরিশ বসে গল্পের বই পড়ছিল। আয়ান শিহরিশকে কিছু বলতে যাবে তখনই দরজা খোলার আওয়াজে দুজনের চোখ যায় দরজার দিকে। দেখে মিসেস লিলি দাঁড়িয়ে আছে। শিহরিশ উঠে দৌড়ে মিসেস লিলিকে জড়িয়ে ধরল, বলল, মিষ্টিমা, তুমি এখানে কেমন আছো? আসো আসো, বসো। মিসেস লিলি হাসলেন, বললেন, সকালবেলা আয়ান ফোন করেছিল, তোর শরীরটা নাকি ভালো না, আমাকে আসতে বলেছে, তার জন্য চলে আসলাম। শিহরিশ শেষে আয়নের দিকে তাকালো। আয়ান তখনই শিহরিশকে উদ্দেশ্য করে বলল, শিহু, অফিসে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। অন্তু এখনই ফোন করে জানালো। আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করব কাজটা সলভ করে। ততক্ষণ তুমি মিসেস লিলির সাথে থাকো,
আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোন করো। শেহরিশ ঠিক আছে বলে মাথা নাড়ায়। আয়ান রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। অফিসে গিয়ে কেবিনে ঢুকতে দেখে সিহাব আর অন্তু দাঁড়িয়ে আছে। আয়ানকে দেখে সিহাব বলে, স্যার অনেক বড় প্রবলেম হয়ে গেছে। আয়ান বিরক্তি নিয়ে বলে, সে থেকে বলছিস প্রবলেম হয়ে গেছে। তা কি প্রবলেম হয়েছে সেটা কি বলবি? তখনই অন্তু জানায়, আপনার বিজনেস অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাটা কেউ আপনার অ্যাকাউন্ট থেকে বার করে নিয়েছে। আয়ান ভ্রু কুঁচকিয়ে অন্তুর দিকে তাকিয়ে বলল। মানে? তখনই সিহাব বলল, মানে কেউ আপনার বিজনেস অ্যাকাউন্টটা হ্যাক করে যে টাকাটা ছিল সে টাকাটা বার করে নিয়েছে। আয়ান অবাক হলো, এত বড় আস্পর্ধা কার, কে দেখালো? আয়ান নিজের চেয়ারে বসতে নেবে তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। কি কি ভেবেছিস এত সহজে আমাকে ধরতে পারবি তুই? পুরো পৃথিবীর কোনায় কোনায় লোক পাঠালেও আমাকে ধরতে পারবি না। তোর বাপ মারে যেমনভাবে মেরেছি তার থেকেও নিজ কষ্টভাবে তোকে মারবো। এখন তো সবে তোর অ্যাকাউন্ট থেকে টাকা খালি করেছি, আস্তে আস্তে সব নিঃস্ব করে দেব। ইতি তোর বাপ মরা। আয়ানের বুঝতে বাকি রইল না কে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে সে তার নিজের অ্যাকাউন্টটা চেক করলো, দেখলো না ঠিক আছে। আয়ান জোরে জোরে হেসে উঠল, বলল, যত আমাকে নিঃস্ব করতে চাইবি তত আমার কাছে চলে আসবে। কি করতে চাচ্ছিস কর, আমিও দেখি কতটা নিচে নামতে পারিস। একদিন না একদিন তো আমার সামনে আসতেই হবে। সেদিন হয় তোর শেষ দিন হবে, নয় আমার। অন্তু আর সিয়াব আয়ানের কথার মানে বুঝলো। পরক্ষণেই অন্তু বলল, কাজটা গোলজার মাহমুদের, তাই না? আয়ান মাথা নাড়ল যে হ্যাঁ। পরক্ষণে সিহাব বলল, ভাগ্যিস আপনি আপনার ব্যবসার 60% টাকা আপনার নিজের অ্যাকাউন্টে রাখেন, কিন্তু স্যার বিজনেস অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকা নিয়েছে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ওঠার সম্ভাবনা তো থাকতে পারে। আয়ান মাথা নেড়ে জানালো, না, মূলত ওর কাছে আমার এই অ্যাকাউন্টের কোনো বিষয়ে তথ্য নেই। আর রইল বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু এই অ্যাকাউন্টে আমাদের বিজনেসের ক্ষেত্রে সকল জায়গায় দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনো বড়সড় হ্যাকার দিয়ে কাজটা করিয়েছে। সিহাব মাথা নাড়ল যে হ্যাঁ ঠিক। রাত 9টার দিকে আয়ান বাড়ি ফিরল। এসে সোজা রুমে চলে যায়। গিয়ে দেখে মিসেস লিলি শিহরিশের মাথায় পানি পট্টি দিচ্ছে। আয়ান সাথে সাথে শিহরিশের পাশে গিয়ে বসে। শিহরিশ চোখ বুজিয়ে রেখেছিল। আয়ান শিহরিশের মাথা গলায় হাত দিয়ে দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। এটা দেখে আয়ান মিসেস লিলিকে বললেন, কখন জ্বর এসেছে আর আমাকে জানানো হয়নি কেন? মিসেস লিলি আয়নার দিকে তাকিয়ে বলে, শেহরিশ শুয়েছিল। আমি কিছুক্ষণের জন্য নিচে গিয়েছিলাম। প্রায় 30 মিনিট পর ফিরে এসে দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। আর তোমাকে জানানো হয়নি কারণ শেহরিশকে মেডিসিন খাওয়ানো হয়েছে। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর মিসেস লিলির উদ্দেশ্যে বলল, আপনি যান, আমি আছি সেরিসের কাছে। আয়ানের কথায় মিসেস লিলি চলে গেল। আয়ান আলতো হাতে শিহরিশের মাথায় পানিপট্টি দিয়ে দিচ্ছে। কিছু বলতে গিয়েও বলল না। কিছুক্ষণ পর শিহরিশের চোখ বুজে এলো। আয়ান তখন শিহরিশের পাশ থেকে উঠে কাভার থেকে একটা পাতলা অ্যান্টিক হোয়াইট কালারের টি শার্ট আর একটা কালো ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে শিহরিশের পাশে গিয়ে বসে। তার মাথাতে হাত দিয়ে দেখে জ্বর কমেছে কিনা, কিন্তু না, জ্বর কমের জায়গায় আরও বেশি বাড়ছে। আয়ান শিহরিশকে উদ্দেশ্য করে গালের একপাশে হাত রেখে বলল, পাখি, শেহু, এই শুনছো? না, শিহরিশের কোনো নড়চড় দেখা যাচ্ছে না। আয়ান শিহরিশের পাশ থেকে উঠে কাকে যেন ফোন করলো। তারপর আবার শিহরিশের মাথার কাছে এসে পানিপট্টি দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যে শিহাব ডাক্তার নিয়ে উপস্থিত। হ্যাঁ, সেই সময় আয়ান শিহাবকে ফোন করেছিল ডাক্তারকে নিয়ে আসার জন্য। ডাক্তার এসে শিহরিশকে চেক আপ করে মেডিসিন দেয় আর বলে, ভয়ের কিছু কারণ নেই, তেমন কিছু না। এখন চারিদিকে এমন হচ্ছে যার জন্য ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমি কিছু মেডিসিন দিয়ে গেলাম, ওনাকে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিবেন। আয়ান ঠিক আছে বলে মাথা নাড়ায় এবং শিহাবের ইশারায় কিছু বলে। আসুন ডাক্তার সাহেব, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসি। তারপর শিহাব ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায়। মিসেস লিলি আর মিস জেনি তারা দুজনে ঘরের মধ্যে উপস্থিত ছিল। শিহাবকে বের হয়ে যেতে দেখে আয়ান তাদের দুজনের উদ্দেশ্য করে বলে, মিস জেনি, আপনি সেরিসের জন্য কিছু খাবার তৈরি করে নিয়ে আসেন।
আর মিসেস লিলি, আমি সেরিসের কাছে আছি, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। খুব কষ্ট হচ্ছে সেও পাখি? শেহরিশ জ্বরে কোনো রকম করে আওড়ালো। হুম। আয়ান কিছু বলতে যাবে তখনই মিস জেনি এনে খাবার নিয়ে তাদের রুমে প্রবেশ করলো। মিস জেনি খাবার টেবিলে রাখতেই আয়ান উঠে গিয়ে খাবারের প্লেটটা হাতে নিয়ে আবার বিছানায় এসে বসে। ইতিমধ্যে মিস জেনি রুম থেকে বের হয়ে গেছে। আয়ান খাবারের প্লেটটা বিছানায় রেখে শেহরিশকে ধরে আধশোয়া করে বসিয়ে পিঠে বালিশ রেখে দেয়। শেহরিশ জ্বরে টলমল করেছে। আয়ান খাবার রেডি করে শেহরিশের মুখের সামনে এক লকমা তুলল। শেহরিশ নাক মুখ সিটকে কোনো রকমভাবে বলল, ভালো না, ভালো লাগছে না। আয়ান শেহরিশের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে, চুপচাপ খেয়ে নাও, নয়তো খুব খারাপ হবে কিন্তু। চুপচাপ খেয়ে মেডিসিন নাও। শেহরিশ এই অবস্থাতে আয়ানের ধমক শুনে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। আয়ান অবাক হলো খানিকটা, বলল, এই এই, আমি কি করেছি? আচ্ছা, এই থাকো, আমি কি করেছি? এইভাবে বাচ্চাদের মতো করে কেন? এই এই পাখি। আয়ানের এমন চঞ্চলতা দেখে শেহরিশ হেসে ফেলল। কোনো রকমে বলল, কিছু হয়নি, তাড়াতাড়ি আগে চুমো দিন, তারপর খাবো। আয়ান একটা ভ্রু উঁচু করে শেহরিশের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, বলো কি তুমি? চুপচাপ খাবারটা শেষ করো। শেহরিশ আবারও নেকি নেকি ভাব নিয়ে বলল, আগে চুমো দিন। আয়ান বিরক্ত হলো, ধমক দিয়ে বলল, এই মেয়ে, কথা কানে যায় না? জ্বরে গা পড়ে যাচ্ছে, আর এদিকে চুমু করে পাগল হয়ে যাচ্ছে। আমি কি বলেছি একবারও যে আমি চুমু দেবো না? আগে চুপচাপ খাবার শেষ করে মেডিসিন নাও। আয়ানের ধমকে শেহরিশ চুপ করে রইল। তা দেখে আয়ান মুচকে আসলো। তারপর শেহরিশকে গালে তুলে খাইয়ে দিল এবং নিজেও খেলো। খাওয়া শেষে শেহরিশকে মেডিসিন খাইয়ে শুইয়ে দিয়ে প্লেটগুলো নিয়ে কিচেনের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পর আয়ান রুমে এসে দেখে শেহরিশ চোখ বুজে শুয়ে আছে। আয়ান তার পাশে এসে কপালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলে, পাগলি একটা। বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে 45 মিনিট। কি ভেবে ল্যাপটপটা নিয়ে সোফায় বসে অফিসের কিছু কাজ করতে লাগলো। এইভাবে কিছু সময় অতিক্রান্ত হলো। এর মাঝে আয়ান শেহরিশকে 2বার উঠে জ্বর কমেছে কিনা তা দেখেছে। হঠাৎ শেহরিশ শোয়া থেকে উঠে বসে তার পরনের কুর্তিটা একটানে খুলে দিল। শেহরিশকে উঠতে দেখে আয়ান তাকিয়ে শেহরিশের এই দৃশ্য দেখল। আয়ান টাইম দেখে 1টা বেজে 50 মিনিট। তারপর সঙ্গে সঙ্গে ল্যাপটপটা অফ করে শেহরিশের পাশে গিয়ে বসে, বলে, কি হচ্ছে শিব পাখি, এমন করছো কেন? শেহরিশ উত্তরে বলল, খুব গরম লাগছে। তৎক্ষণাৎ শেহরিশের মাথায় হাত রাখলো, দেখল জ্বর সামান্য কমে এসেছে। শেহরিশের পরনে এখন প্লাজো আর গায়ে শুধু অন্তর্বাসটা উপস্থিত। শেহরিশ সেটাও খুলতে দিলে আয়ান বলে, এই কি করছো? আয়নের কথা কানে যেতে শেহরিশ তড়িৎ গতিতে আয়নের ঠোরজোড়া দখল করে নেয়। আয়ন ছাড়াতে চাইলেও শেহরিশ ছাড়ে না। প্রায় 7-8 মিনিট পর শেহরিশ আয়নকে ছেড়ে তারা দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আয়ন বলল, পাগল হয়ে গেছো? শেহরিশ এবার আয়নের কোমরের 2 সাইডে পা দিয়ে তার কোলে বসে গলায় ঘাড়ে অনবরত কিস করতে লাগলো। আয়নের পক্ষে শেহরিশের এমন হঠাৎ আক্রমণ করায় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিল, কিন্তু তাও নিজেকে সংযত করে শেহরিশের বাহু দুটো ধরে তাকে সামনে টেনে এনে বলে, কি করছো পাখি? এখনো সব ঠিক না, তোমার শরীরটা সুস্থ হোক তারপর। আয়নের কথার মাঝে শেহরিশ আঙুল দিয়ে আয়নের ঠোঁটের ওপরে আঙুল রাখলো, বলল, না প্লিজ, আমায় একটু আদর করুন, দেখেন আমি ঠিক আছি, প্লিজ। বলেই আবার শেহরিশ আক্রমণ চালায় আয়নের ঠোঁটের ওপর। আয়ান শেহরিশকে এবার কোলে বসা থেকে শুয়ে দিয়ে তার উপরে শরীরের সমস্ত ভার ছেড়ে আলতো করে শুয়ে কানের গোড়ায় ফিসফিস করে বলল, দেখো শিব পাখি, ভালো ভালো বলছে, এখনো সময় আছে। তুমি নিশ্চয়ই তোমার হাজব্যান্ডকে খুব ভালো করে চেনো। শরীর অসুস্থ বলে ছাড় দিতে চাইছিলাম, কিন্তু তুমি তো নিজের বিপদ টানছো। এখন কিন্তু আমি শরীর অসুস্থ বলে এক বিন্দু ছাড় দেব না। শেহরিশ আয়ানের কথা শুনে তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, নিয়ে যাবেন আবার আপনার সাথে আমাকে সুখের সাগরে? আয়ান সঙ্গে সঙ্গে একটানে নিজের টি শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর আস্তে আস্তে ভালোবাসার পরশ রেখে দিতে থাকে প্রিয়তমার কোমল শরীরে। রাত যত গভীর হয় তাদের ভালোবাসাও গভীর হয়। আবারও তারা দুইজন ভাসল সুখের সমুদ্রে।
সময় চলমান, এভাবেই কেটে গেল আরও কিছুদিন। আয়ান তার অফিসের কাজে কয়েকদিন খুব ব্যস্ত ছিল। আজ সকালে আয়ানের অফিসে যাওয়ার পর থেকে শেহরিশকে নিত্যদিনের থেকে বেশ হাসি খুশি লাগছে। মিস জেনি সেটা ভালোই লক্ষ্য করেছে। সে সোফায় শেহরিশের পাশে বসে বলে, আজকে এত হাসি খুশি লাগছে কেন? কিছু কি হয়েছে? শেহরিশ যেন কথাটা শুনে লজ্জা পেল খানিকটা। মিস জেনি কিছু একটা আজ করতে পারল যেন, তারপর বলল, আচ্ছা, আমি যেটা ভাবছি কি সেটাই? শেহরিশ আনন্দে আর লজ্জায় যেন মিয়ে গেল। তারপর নিজেকে সংযত করে বলল, সময় হলে জানাবো। আচ্ছা, তার আগে আমাকে একটু ফল কেটে দিন তো, খাই। মিস জেনিও আর কোনো কিছু জিজ্ঞেস করলো না, মুচকি হেসে কিচেনের উদ্দেশ্যে রওনা দিল। বিকালে শেহরিশ ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরে। শেহরিশ কিছুটা থতমত খায়। তারপর নিজের চেনা পরিচিত মানুষটার শরীরের ঘ্রাণ নাকে ভাসতেই মুচকি আসলো, বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলেন? আয়ান শেহরিশের কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে বলল, কেন, দেরি করে আসলে ভালো হয় নাকি? আয়ানের এমন কথা শুনে শেহরিশ সামনের দিকে ঘুরে নাক মুখ কুচকিয়ে বলল, কেন, আপনার বুঝি বাইরে থাকলে বেশি ভালো লাগে? আয়ান মনে মনে বলল, এ মেয়ে কি বলে? সে কি জানে না যে আয়ন মির্জা তার কাজের জন্য অফিসে আটকে থাকলে সারাদিনে কয়বার এই মেয়ের কথা ভাবে? আয়ান তারপর নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আরে রেগে যাও কেন সৌপাখি? তুমি তো জানো কাজের চাপ ছিল। এসকে কোম্পানির সাথে প্রজেক্টটা শেষ হলো আজ আমাদের, তাই তাড়াতাড়ি ফিরলাম। কথাটা বলে আয়ান শেহরিশের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল, বলল, আচ্ছা চলো আজ একটু ঘুরতে বের হয়ে। কি? শেহরিশ আর কোনো কিছু বলার সময় না দিয়ে আয়ান বলে, এই না না, কোনো কথা না। তারপর শেহরিশকে জড়িয়ে ধরে বলে, কতদিন কাজের জন্য তোমাকে না টাইম দিয়েছে, না আমাদের ঘুরতে যাওয়া হয়েছে, তাই আজ আমি যেটা বলছি সেটাই শেষ কথা। শেহরিশ আয়নের কথা শুনে মুচকি হাসল। তারপর আয়নের থেকে নিজেকে ছাড়িয়ে ওপর নিচে মাথা নাড়ল। আয়ন চলে যায় ফ্রেশ হতে। এদিকে শেহরিশও মহা খুশি। সে কাবার থেকে একটা রয়্যাল ব্লু কালারের শাড়ি নিয়ে পরল, সাথে চোখে কাজল, ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিল। এদিকে আয়ান সাদা কালারের শার্ট আর রয়্যাল ব্লু কালারের প্যান্ট পরে রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে শেহরিশকে সাথে নিয়ে তার কাছে এসে বলল, বউ আমার দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছে, এভাবে বারবার বুকে আঘাত দাও কেন বউ? শেহরিশ আয়ানের কথা শুনে তার বুকে কিলঘুষি মারল, বলল, চলেন, লেট হয়ে যাচ্ছে তো নাকি? আয়ান হেসে বলল, জো হুকুম মহারানী। আয়ান শেহরিশকে নিয়ে এসেছে তাদের অফিসের থেকে সামান্য কিছুটা দূরে একটা সুন্দর পার্কে। পার্কের মাঝখানে একটা সুন্দর ঝিল মতন, আর চারিপাশে বিভিন্ন বসার জায়গা। গোধূলি পার হয়ে সন্ধ্যা বা রাতের আগমন হচ্ছে। আকাশের মাঝখানে চাঁদের দেখা মিলছে। আয়ান আর শেহরিশও বসলো একটা বেঞ্চে। শেহরিশ আয়ানের বুকে মাথা থেকে বসে আছে। হঠাৎ আয়ান বলে উঠল, এই মেয়ে, এমন কি আছে তোমার যে আমি বারবার তোমার মুগ্ধতে হারিয়েছি? কেন বারবার বিলীন হতে ইচ্ছা করে তোমার মধ্যে? শেহরিশ আয়ানের হঠাৎ এমন খাপছাড়া কথা শুনে মুখ টিপে হাসল। তারপর আয়ানের বুক থেকে মাথা তুলে এগিয়ে গেল সামনে ছেলের দিকে। আয়ানও পিছে পিছে গেল, গিয়ে শেহরিশকে জড়িয়ে ধরে তার কাঁধের ওপরে মাথা রাখল। শেহরিশ এবার আয়ানের হাতটা নিয়ে তার পেটের ওপরে রাখল, বলল, এবার আমাদের ভালোবাসার ভাগিদার আসতে চলেছে মিস্টার মির্জা। আপনি কি জানেন, আপনার আর আমার ভালোবাসার চিহ্ন বেড়ে উঠেছে আমার মধ্যে? শেহরিশের এমন কথায় আয়ানের হাত হালকা হয়ে আসলো শেহরিশের পেটের ওপর থেকে। আয়ান শেহরিশকে সামনের দিকে ঘোরালো, উৎফুল্ল হয়ে বলতে শুরু করলো, কি 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 বলছো তুমি? তোমার আমার ভালোবাসার চিহ্ন? মানে আমি বাবা হতে চলেছে? মানে আমার সন্তান বেড়ে উঠছে তোমার মধ্যে? আয়ানকে এমন খুশি হতে দেখে শেহরিশের চোখের কোণায় পানি চিকচিক করে উঠল। সে ভেবেও পায়নি আয়ান এতটা খুশি হবে। শেহরিশ তার নিজের পেটে হাত দিয়ে আয়ানকে বলল, হ্যাঁ, আমাদের সন্তান। আয়ান কথাটা শুনে শেহরিশের সারা মুখে চোখের পাতায় ভালোবাসার পরশ রেখে দিল। তারপর আয়ান শেহরিশকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নিল। এভাবে তারা কতক্ষণ দাঁড়িয়েছিল কেউ জানে না, শুধু সাক্ষী ছিল আকাশের উজ্জ্বল উপগ্রহ। আরও কিছু সময় কাটিয়ে তারা পার্কের বাইরে আসলো। সামনে একটা ছোট ক্যাফে থেকে শেহরিশ আয়ানকে বলল যে সে কফি খাবে।
তাই আয়ান শেহরিশকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে বলে নিচে চলে গেল কফি আনতে। শেহরিশ গাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আয়ান 2 হাতে 2টো কফির গ্লাস হাতে নিয়ে রাস্তা পার করছিল। তখনই তার চোখ যায় শেহরিশের কপালে লাল লেজার লাইটের দিকে। কিছুক্ষণ পর পর সেই লাইটটি শেহরিশের দেহের বিভিন্ন জায়গায় বিচরণ করছে। আয়ান কিছু একটা বুঝতে পেরে রাস্তায় কফিগুলো ফেলে দৌড়ে গেল শেহরিশের সামনে। সঙ্গে সঙ্গে একটা বুলেট লাগলো আয়ানের বুকে। শেহরিশ কিছু বুঝে ওঠার আগেই আয়ান লুটিয়ে পড়ল মাটিতে। অপর পাশের ব্যক্তিটা বলল, শিট, ইশকে বলেছিল তোকে সামনে আসতে। আমার সব প্ল্যান ভেস্তে গেল। শালা যদি মরে যায় তাহলে তো আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। শিট 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 শিট। সেকেন্ডের মধ্যে কি ঘটলো শেহরিশ কিছু বুঝে উঠতে পারল না। রাস্তায় আয়ানের নিথর দেহ পড়ে থাকতে দেখে সে নিজেকে সামলাতে পারছে না। না পারছে নড়তে, না পারছে গলা দিয়ে আওয়াজ বার করতে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে গলায় আর শরীরে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছে। কোনো মতে সে হঠাৎ চেঁচিয়ে উঠল, আয়ান! বলেই হাঁটু গেড়ে রাস্তায় বসে আয়ানের মাথাটা নিজের কোলের উপরে তুলে নিল। দেখে আয়ান কোনো কথাই বলছে না, সেন্সলেস হয়ে আছে। সে আয়ানের মুখে বাড়ি মারতে মারতে বলতে লাগলো, আয়ান, এই চোখ খুলে, এই কি হলো আপনার আয়ান? তারপর সে দেখলো আয়ানের শার্টের পাশটা রক্তে ভরে গিয়েছে। শেহরিশ আয়ানকে আরও কাছে টেনে নিয়ে কাঁপা কাঁপা হাতে সবকিছু পর্যবেক্ষণ করছে। রক্ত? আয়ান চোখ খুলেন, এই কিছু হয়নি আপনার, এই চোখ খুলেন। এতক্ষণে আশেপাশে অনেক লোক ভিড় করে জড়ো হয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। কারণটা স্বাভাবিক, যে আয়ানকে গুলি করা হয়েছে। কয়েকজন বলছে, এ নিশ্চয় কোনো সাধারণ মানুষ নয়, না হলে এমনভাবে কেউ একে গুলি করতো না। এর কাছে যাওয়া যাবে না। ভালো মানুষ হলে কেউ কি আর গুলি করতো? আর দেখে তো কানাডিয়ান মনে হচ্ছে। শেহরিশ এই মুহূর্তে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। সে বারবার আয়ানকে বলতে লাগলো, এই চোখ খোলেন না আয়ান, না আপনার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। এবার শেহরিশ আশেপাশে তাকালো, তারপর চেঁচিয়ে বলল, প্লিজ হেল্প প্লিজ। কেউই এগিয়ে আসলো না। শেহরিশ কাঁদতে কাঁদতে আয়ানকে তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবে আয়ানকে সামলাতে পারছে না। এবার ভিড় ঠেলে একজন অর্ধবয়স্ক লোক শেহরিশের কাছে আসলো, ভালো করে তাকে দেখে নিল, তারপর বাংলা ভাষায় বলল, আশেপাশে পরিচিত কেউ নেই, থাকলে তাকে ফোন দিন, এনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপরে সে ব্যক্তিটি আয়ানের পালস চেক করতে লাগলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শেহরিশকে জানালো, যা করা তাড়াতাড়ি করুন, পাইলস চলছে, এনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। শেহরিশ এই মুহূর্তে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তাই আগন্তুক ব্যক্তিটির কথায় তার ঠিক লাগলো। সঙ্গে সঙ্গে আয়ানের প্যান্টের পকেট থেকে তার ফোনটা বের করে কাঁপা কাঁপা হস্তে সিহাবকে ফোন লাগালো। কল রিসিভ হতেই সিহাব বলল, হ্যাঁ স্যার। সিহাবের পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই শেহরিশ কাঁদতে কাঁদতে বলল, শিহাব তাড়াতাড়ি আসেন, আয়ান আয়ান। শেহরিশের গলা ধরে আছে, সে কিছু বলতে পারছে না ঠিকভাবে। আয়ান স্যারের কি হচ্ছে? আপনি কোথায়? হ্যালো হ্যালো। শেহরিশের এমন অবস্থা দেখে আগন্তুক ব্যক্তিটা শেহরিশের হাত থেকে ফোন নিয়ে বলল, আয়ানের গুলি লেগেছে, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আগন্তুক ব্যক্তিটি শিহাবকে ঠিকানা দিলে প্রায় 10 মিনিটের মাথায় সে পৌঁছায়। এসে দেখে শেহরিশের কোলে আয়ানের মাথা। শেহরিশ চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আয়ান আপনার কিচ্ছু হবে না, আমি কিছু হতে দিব না আপনার। শিহাব এক্ষুনি আসেন, আপনি আমাদের ছেড়ে যেতে পারেন না, আমি যেতে দিব না। শিহাব এমন অবস্থা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ আয়ানের গুলি লাগলো, সে কিছু ভেবে উঠতে পারছে না। সঙ্গে সঙ্গে সে শেহরিশের কাছে গিয়ে আয়ানকে ধরে তারা দুজনে মিলে গাড়িতে তুলল। শিহাব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পাশে একটা হসপিটালে নিয়ে যায়। আয়ান পুরো সেন্সলেস হয়ে আছে। হসপিটালে গিয়ে তাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি উটিতে নিয়ে যাওয়া হয়, এমার্জেন্সি অস্ত্রোপচারের জন্য। ততক্ষণে অন্তু, সিফা আর মিস জেনি আর মিসেস লিলিও চলে এসেছে। মূলত সিহাব শেহরিশের অবস্থা দেখে অন্তুকে জানায় যে তাদের সবাইকে নিয়ে আসতে।
তাই অন্তু যতটা দ্রুত সম্ভব সবাইকে নিয়ে এসেছে। শেহরিশের একপাশে মিসেস লিলি ও সিফা বসে আছে এবং মিস জেনি দাঁড়িয়ে আছে। তারা সকলে শেহরিশকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনোভাবে শেহরিশকে সামলানো যাচ্ছে না। মিস জেনি শেহরিশকে বলল, এই অবস্থায় বেশি কান্না করো না, আয়ানের কিচ্ছু হবে না, তুমি নিজেকে সামলাও। তারপর মিস জেনি এক গ্লাস পানি শেহরিশের দিকে এগিয়ে দিয়ে বলল, এনো পানিটা খেয়ে নাও, আর এমনভাবে জোরে জোরে কান্না করো না, তোমার আর বাচ্চার পক্ষে ভালো হবে না। মিস জেনির এমন কথায় মিসেস লিলি এবং সিফা একে অপরের মুখের দিকে তাকালো। এই সময় তারা খুশি হবে কি করে কিছু ভেবে পাচ্ছে না। তারপর তারা সবাই মিলে শেহরিশকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অবশেষে তারা কোনোভাবে শেহরিশকে বোঝাতে পারছে না। এদিকে অন্তু আর সিহাবও ভেবে পাচ্ছে না হঠাৎ করে আয়নের উপর অ্যাটাক কিভাবে হলো। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অস্ত্রোপচারের পর ডাক্তার বের হয়ে আসলো। শেহরিশ কাঁদতে কাঁদতে ঝিমিয়ে গিয়েছে, চোখে পানি শুকিয়ে গেছে। ডাক্তার বের হয়ে আসতে শেহরিশ দৌড়ে ডাক্তারের কাছে যায়। তার পেছন পেছন সবাই যায়। শেহরিশ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, আয়ান এর কি অবস্থা? এখন ঠিক আছে তো উনি? ওনার কিছু হয়নি তো? কি হলো বলেন যে ওনার কিছু হয়নি, বলেন। শেহরিশ ডাক্তারকে বলার সুযোগই দিচ্ছে না। শেহরিশ কান্না করতে করতে বলেই যাচ্ছে। এরই মাঝে ডাক্তার বলে উঠল, রিল্যাক্স মিসেস আয়ান মির্জা, উনি আপাতত ডেঞ্জার মুক্ত আছে। গুলি ওনার বুকে লেগেছে, কিন্তু সেটা ভেদ করে বেশি ভিতরে যেতে পারেনি। সামান্য 1 ইঞ্চির জন্য উনি বেঁচে গেছেন, আর 1 ইঞ্চি গুলি ভিতরে গেলে ওনার হার্টে আঘাত লাগতো। ওপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করেন, আরেকটু হলে ওনার বেঁচে থাকার সম্ভাবনা থাকতো না। আপনি প্লিজ শান্ত হন। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেল। তৎক্ষণাৎ শেহরিশ বলে উঠল, আমি কি দেখা করতে পারি এখন ওনার সাথে? ডাক্তার পরক্ষণেই পরিষ্কারভাবে জানান, এই মুহূর্তে না, ওনাকে এখন ওটি থেকে আইসিইউতে শিফট করা হবে। তারপর আপনি ওনার সাথে দেখা করতে পারবেন। আর হ্যাঁ, ওনার এখনও জ্ঞান ফিরেনি। আমরা ঠিক করে বলতে পারছি না ওনার কখন জ্ঞান ফিরবে, হয়তো কিছু সময় লাগতে পারে। মেবি 48 ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। রাত 10:30। শেহরিশ এখন আয়ানের আইসিইউ রুমের বাইরে বসে আছে। কিছুক্ষণ আগেই আয়ানকে আইসিইউ রুমে শিফট করা হয়েছে। ডাক্তারের কথা মতো আয়ানকে আইসিইউয়ে শিফট করার পর সবাই আইসিইউতে ঢোকে আয়ানকে দেখতে। আইসিইউতে ঢুকতেই সবাই দেখে আয়ান নিথর হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ আগে অস্ত্রোপচারের দৌড়ুন বুকে তার ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেনের মাস্ক পরিহিত, হাতে ক্যানিলা লাগানো, তাতে স্যালাইন চলছে। এমন শক্তপোক্ত দৃঢ় মেজাজি মানুষটার হঠাৎ এমনভাবে নুয়ে পড়া দেখে সেখানে উপস্থিত মিস জেনি, মিসেস লিলি, সিফা, অন্তু, সিহাব সবারই এক অজানা খারাপ লাগা কাজ করছে। মূলত তারা কোনোদিন আয়ানকে এমন অবস্থায় দেখেনি। যখনই দেখেছে এক শক্তপোক্ত তীব্র মেজাজি এবং দায়িত্বশীল আয়ানকে দেখেছে। শেহরিশ আইসিইউতে ঢুকতেই নীরব দর্শকের ন্যায় একভাবে এক দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আয়নকে দেখে তার তখনকার স্মৃতি চোখের সামনে ভাসছে। তার সামনে কেমনভাবে আয়ান মাটিতে লুটিয়ে পড়ল, কেমনভাবে গুলি লাগলো। এত সব কিছু ভাবতে ভাবতে কান্নারত অবস্থায় শেহরিশ ছোট ছোট পায়ে এগিয়ে যায় আয়ানের কাছে। আয়ানকে এক পলক দেখে আয়নের বুকে যে 5টায় গুলি লেগেছে তার অপর পাশে মাথার থেকে জোরে জোরে কাঁদতে লাগলো। হঠাৎ এমন পরিস্থিতি দেখে সকলে শেহরিশকে থামাতে চাইল। কেবিনের মধ্যে থাকা নার্স তড়িঘড়ি করে শেহরিশকে আয়ানের বুকের ওপর থেকে তুলতে লাগলো, কিন্তু শেহরিশ নার্সের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। নার্সের অবস্থা বেগতিক দেখে বাকিদের উদ্দেশ্যে বলল,